প্যাকেটটা নেবেন, এটা বিভিন্ন ফরম্যাটে প্যাকেট পাওয়া যায়, 50 গ্রাম থেকে শুরু করে 50 গ্রাম, 100 গ্রাম, 250 গ্রাম, হাফ কেজি, যতটুকু আপনার লাগবে অতটুকু পুরো প্যাকেটটা একবারে গোলাবেন, পুরো প্যাকেটটা একবারে গোলাই নেবেন। এটা খুলে আপনারা রাখে যে আমার লাগবে 250 গ্রাম, তাহলে হাফ কেজি দিয়ে দুইবার স্প্রে করব। এটা হাফ কেজি নেন, তাহলে 250 গ্রাম দুটো প্যাকেট নেবেন। যেই প্যাকেটটা ভাঙবেন এটা পুরোটা একবারে ব্যবহার করবেন। 33 মানে কি বললাম আপনাদের 16 লিটার পানিতে 3 থেকে 5 গ্রাম, মানে এর কোনো ধরনের খারাপ সাইড এফেক্ট নাই, ডোজ 19 মিলিয়নের সমস্যা হবে না, একটু কস্টিং বাড়বে। গাছের গোড়ার মাটি ভিজে স্প্রে করবেন। আর স্প্রে করার 3 দিন আগে বা 3 দিন পরে কোনো ধরনের ছত্রাকনাশক স্প্রে করা জমিতে যাবে না। আর যে ডোপটা দিয়া বা যে ড্রাম আপনারা স্প্রে মেশিন দিয়ে স্প্রে করবেন, মেশিনটা একটু দিয়া শুকাই দিবেন। কারণ আমরা জানি আমরা যে মেশিন দিয়ে স্প্রে করি অনেক সময় আপনারা এই ক্ষতির সম্মুখীন হয়েছেন, আগের দিন ঘাস মারা বিষ দিয়েছেন, পরের দিন যে কি বলে পোকা মারা বিষ দিয়েছেন, এবারে যে ফসলে ঘাস মারা বিষ কাটানো ফসলই হয়ে গেছে গাছ করে দোষ হয়েছে। প্রথম তো দর্শন কোম্পানির ওই দোকানদারের কি বিষ দিছো, পরে খুঁজতে খুঁজতে দেখা গেছে মানে ঘাস মারা বিষ ছিল। এই জন্য এই বিষ দেওয়া যাবে না। আপনারা একই টেকনিকে সব ধরনের পেস্টিসাইড যদি ব্যবহার করেন, স্প্রে করেন, সেক্ষেত্রে একটু ধুয়ে শুকাই দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আস্তে আস্তে যাচ্ছি, ফলে যাবো একটা একটা করে, বেশি না আমার সময় তো বলবো না, বেশি নাই, এই সবজি পরে ফলে যাবো। নেক্সট হইলো যেটা বলছিলাম, দুই ধরনের উল্টিং আর গাছ বড় হইলে, একটা হলো যে চুপ করে শুকিয়ে যায় জিবাইটা, আর একটা হলো এক সাইড করে শুকিয়ে যায়। সাধারণত রাজশাহী অঞ্চলে আমি যখন প্রথম আসি, চাষিরা বলতেছে আমার মরিচের স্টক করে তারা করে প্যারালাইসিস দিয়েছে। আমি তো বিপদে পড়ছি, গাছ স্টক করে কেমন প্যারালাইসিস কেমন হয়, কারণ ভাই কেবল পাশ করে বাইরেছি, খালি বইয়ের জ্ঞান ছাড়া কোনো জ্ঞান তো নাই, মুখস্থ বিদ্যার মধ্যে তো ওই জিনিস নাই যে এটারে গাছে স্টক করছে আর এটারে প্যারালাইসিস। কিন্তু এটা কি স্বাভাবিক হতে পারে? বলতেছি ভাই, আমি তো আর বুঝি নাই, পরে গেলাম, প্রাণ তো আছে, আমি তো এখন বুঝি না। যেমন এই যে ফেরোমন ট্র্যাপ আছে না, প্রথম আসি যখন আসছি কেউ বলতেছে ভাই আপনাদের তাবিজ কি দাম, তাবিজ তো বেশি না। আর কেউ বলতেছে ভাই ঢোপের কি দাম, ঢোপও চিনি না, তাবিজও চিনি না, ওই প্যারালাইসিস চিনি না, আর রেস্টও চিনি না। আমি চুপচাপ মিটিং শেষ করে বলছি ভাই আমি বরিশালের মানুষ, আমি ভাষা তো ভালো বুঝি না, আমি যাই না করতে চাই। আসলাম ডিলারের দোকানে, ভাই এই জিনিসটা আমার এখন বুঝায়, কয় তাবিজ হলো আপনার যে লিভারটা দেন ওটা কয় তাবিজ, ঢোপ কি ঢোপসে যে কোনটা আপনারা দেন ওটা হলো ঢোপ, আর প্যারালাইসিস আর স্ট্রোক কি গাছের প্যারালাইসিস কিভাবে কাজ হলে দেখবেন যে গাছের এক সাইড ধরে মরে গেছে, ওটা প্যারালাইসিস হইছে। আর যদি দেখেন যে গাছ ধরে শুকায় গেলে একবারে যখন সকালে গেছে সুস্থ ঠিক আছে, গাছ মারা যাচ্ছে, ওটা স্টপ করেছে। আচ্ছা এবার আমি রোকছি কোনটা কি জিনিস এবার এখন বলি ইলেকট্রোসের কথা বললাম, যে সকালে গেছে বিকালে যায় ইলেকট্রোসের গাছ মারা যাচ্ছে, এটা স্বাভাবিক চোখে আমাদের জমিতে ল্যাবরেটরি। আমার গায়ে জ্বর আসছে 2 দিন ভালো হয় না, ডাক্তারের কাছে যাও, ডাক্তারটা ব্লাড টেস্ট দেখবে ভাইরাল জ্বর না স্বাভাবিক জ্বর, তারপর ওষুধ দিবে। কিন্তু আমার তো সুযোগ নাই, আমি কৃষক মানুষ, সেটা দেখছি আমার গাছ এভাবে স্বাভাবিক চোখে জমিতে যাবেন, যদি দেখেন যে এভাবে এই ধরনের ঘটনা ঘটতেছে, স্বাভাবিক চোখে ব্যাকটেরিয়াল উইন্ড, ব্যাকটেরিয়া জনিত সমস্যা। আপনি যদি শিওর হতে চান, আমি একটা থাম্ব রুল বা দুইয়া সোজা মানে এটা পরীক্ষা শিখিয়ে দিতে পারি। সেটা হলো 1 গ্লাস কাঁচের গ্লাসে 1 গ্লাস পানি দিবেন, পরিষ্কার পানি, ভালো টিউবওয়েলের পানি, আর যে গাছটা আপনার উইল্টিং দেখছেন গাছটার শিকড়ের কাছ থেকে কেটে দিবেন, তেরসা কাট দিবেন, একটা স্ল্যান্টিং কাট বলে যে আপনারা সবাই গ্রাফটিং বা বাড়ি করার জন্য কাটেন না, তেরসা কাট দিয়া ওখান থেকে 1 বিঘত পরিমাণ রাখা বাকি অংশ কেটে দিবেন, সোজা করে দিয়া ওই কাটা অংশটা পানি দিতে ধরবেন। যদি দেখেন যে পানির ভিতরে সুতার আঁশের মতো বের হচ্ছে, তাই এটা 100% ব্যাকটেরিয়াল উইল্ট, তাহলে আপনি 100% শিওর হলেন। এই উইল্টটা যদি হয়, ওই যে আবার ধানে যেটা বলছিলাম প্রথম কাজ হলো বা শেষ, আপনারা দেখবেন যারা বেগুন করেন অনেক সময় গরম হয়েছে খুব গাছ ঝিমাচ্ছে, মনে করছি যে দুইটা গাছ মরতেছে পানির সমস্যা, সেই হিসেবে গাছ বেশি মরে, হয় কি না? এই ধরনের ঘটনা টমেটো তো এগুলো হয়। এটা মূলত কারণে যে ব্যাকটেরিয়াল উইল্ট থাকে, যখন আমরা এই জিনিসটা বুঝি স্বাভাবিকভাবে, এটা তো হুট করে, কারণ আমি যে গত পরশুদিন বৃষ্টি মুড়া খেতে গেছি গতকালকে, অনেক জায়গায় যে 2-1টা গাছ ঝিমায়, আমি ব্যক্তিগত আমি প্রথম বুঝছি, কারণ একই জমিতে 10টা গাছ ঠিক আছে 2টা গাছ ঝিমায়, চাষে কোনো ভাই সমস্যা নেই, এগুলো হচ্ছে গরমের কারণে, এটা একটু সাইডে পড়ছে, ওর একটু সহ্য ক্ষমতা কম, এই যে ঝিমিয়ে গেছে বিকালে দেখুন আবার সুস্থ হয়ে গেছে। আমি তো প্রথম দেখে বুঝছিলাম যে উইন্ড হয়েছে, এরকম যে আপনি মনে করবেন যে উইন্ডেলা গাছ হলো ঝিমায়, পানি রাখবে, পানি দিবেন, ওই পানি জমির যতদূর পর্যন্ত যাবে অতদূর যে কয়টা গাছ পাবে ওই কয়টা গাছ দেখবেন আস্তে আস্তে মারা যাবে উইল্টিং এর কারণে। শেষ বন্ধ করবেন, যেই গাছটা আপনি উইল্টিং দেখছেন ওই গাছটা মাটি সহ তুলে ফেলবেন, তুলে এবং সবথেকে ভালো হলো পুরাই ফেলানো, যদি পুরাইতে না পারেন এমন জায়গায় ফেলাবেন যেখানকার পানি বা যেই মাটি কৃষি কাজে ব্যবহৃত হয় না, ভাই ব্যাকটেরিয়ার জীবনও কিন্তু মারা যায় না।
জাস্ট এটা মানে আমরা যে বিষ পেস্টিসাইডটা দেই, যে ব্যাকটেরিয়ানাশকটা দেই, এটা শুধুমাত্র বংশবৃদ্ধিটাকে রোধ করে রাখে, ওরা নতুন করে বংশবৃদ্ধি হইতে দেয় না। কারণ আপনি যে নিয়ে ফেলাইলেন এমন একটা জায়গায় একবার পানি, কালকে সকালবেলা আপনি স্প্রেটা ব্যবহার করবেন, তাহলে কোনো উপকার হবে না। ওই স্প্রে পানির সাথে আবার এটা আপনার জমিতে ছড়াবে। এজন্য বেস্ট হলো প্রায় বেলানো যদি পারেন। দ্বিতীয় হলো ওই যেটা বললাম বায়োএলিন, আমাদের আছে আরো কয়েকটা কোম্পানি বিভিন্ন ধরনের এই যে ব্যাকটেরিয়ানাশক এখন ব্যবহার করে, ফাইট করছে, বা সেগুলো আসলে অ্যাকচুয়াল ব্যাকটেরিয়ানাশক না। কিছু কিছু ফাঙ্গিসাইডে কিছু ব্যাকটেরিয়ানাশকের কাজ করে, ওইগুলা বিভিন্ন সময় আপনাদেরকে ব্যাকটেরিয়ানাশক হিসেবে দেয়, কিন্তু রেজিস্টার্ড করা আছে ফাঙ্গিসাইড হিসেবে, ছত্রাকনাশক হিসেবে। যেটাই করেন 1 মিলি পার লিটার আমাদের বায়োএলিনটা সুন্দর করে পানিতে মিশাইয়া গাছের গোড়ার মাটি মিশাইয়া, পাতা ভিজানো লাগবে না, কারণ রোগ পাতায় না, রোগ হচ্ছে গাছের গোড়া থেকে আসছে, মাটি থেকে আসছে। এই যে ব্যাকটেরিয়ার উইলটা সম্পূর্ণভাবে সয়েল বর্ন ডিজিজ, এটা সম্পূর্ণভাবে মাটিতে এটা হয়। এটা কখনোই বাতাসের মাধ্যমে এটা ছড়ায় না, কারো গায়ের মাধ্যমে ছড়ায় না, এটা শুধু সম্পূর্ণভাবে মাটিতে ছড়ায়। তো যদি সেচের পানি হয় সেচের পানিতে ছড়াবে, কিন্তু মূলত এটা মাটিতে জন্মের জন্য গাছের গোড়ার মাটি ভিজাইয়া সুন্দর করে স্প্রে করে দিবেন। 2 দিন পরে আপনার সেচ দিলেন জালালো, ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। ফলো আপ স্প্রে হিসেবে 3 থেকে 5 দিন পরে আরেকটা স্প্রে দিলে ইনশাআল্লাহ এই ব্যাকটেরিয়াল উইল্ট নিয়ে আপনাদের কাছে টেনশন করতে হবে। এখন যদি দেখেন আমার একই সাথে ওই স্ট্রোকও আছে, প্যারালাইসিসও আছে, সেক্ষেত্রে ওই বায়োএলিন এবং বায়োশিল বা আপনারা যে ধরনের ছত্রাকনাশক বাজারে থেকে ব্যবহার করতে পারেন, আমাদের যেটা আছে বায়োএলিন এবং বায়োশিল, এই দুইটা 1 মিলি পার লিটারের হিসেবে আপনারা স্প্রে করে দিবেন। ইনশাআল্লাহ আপনাদের এই উইল্টিং জনিত যে সমস্যা যেটা আছে এটা থাকবে না। আর যেটা সাধারণ আরেকটা জিনিস ভাই, আপনাদের কাছে আমরা যে একজন কৃষিবিদ আপনাদের ট্যাক্সের টাকা আইন করছে, সরকারি বিশ্ববিদ্যালয়ে করছে, এটা হলো কখনোই কোনো চিকিৎসা হাই পাওয়ারের পেস্টিসাইড দিয়ে শুরু করবে। জ্বর শুরু হয়েছে, জ্বর হলে যদি অ্যান্টিবায়োটিক খান, দেখবেন 2-3 বছর পরে অ্যান্টিবায়োটিক আগে খেয়েছেন 5 টাকা বা 10 টাকা করে জ্বর ভালো হবে। এজন্য কোনো ফসলেরই আপনার গাছের ফসল শুরু হয়েছে দেখছেন, প্রথম চিকিৎসায় আপনি এই যে এমিস্টার টপ বা লুনা এই লেভেলের পেস্টিসাইড দিয়ে শুরু করবেন না। সারা অবস্থায় যে ছোটখাটো পছন্দগুলো লাগে, এগুলো নরমাল ম্যানকোজেন কার্বনডাইজিম পাউডারে ভালো হয়। একটু ভালো কোম্পানির পাউডার ব্যবহার করবেন। সেই জন্য তাছাড়া আমাদের যে বায়োডার্মা পাউডার আছে, এমন কোনো সাধারণ পছন্দ আছে যে বায়োডার্মা পাউডার ভালো হয়। শুধু আমার আরো 3-4টা কোম্পানি আছে, ওটিতে যদি ট্রাইকোডার্মা থাকে ইনশাআল্লাহ সাধারণ যে চারার পাতা পচা, চারার গোড়া পচা, চারার শিকড় পচা, এগুলো সাধারণ ছত্রাকনাশকে ভালো হয়, ওর জন্য এমিস্টার টপের দরকার হয় না। এখন আপনি নরমাল জ্বরের জন্য যদি অ্যান্টিবায়োটিক খান, ভাইরাস জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক বাপ খাওয়া লাগবে। দেখবেন যে বাংলাদেশে এখন যে মাঝে মধ্যে প্রায় আপনার প্রতি আপনি মোবাইল সবাই স্মার্টফোন চালান, প্রায় আসে বাংলাদেশে 100% মানুষ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। আমার এক ভাইরাস ছেলে আছে একটুখানি দিচ্ছি, বাংলাদেশে যতগুলো অ্যান্টিবায়োটিক পাওয়া যায় তার মধ্যে 40টা অ্যান্টিবায়োটিক তার শরীরে কোনো কাজই করে না, একটুখানি। ডাক্তার বলে দিয়েছে ব্রয়লার মুরগি, ব্রয়লারের ডিম, পাঙ্গাস মাছ, যত ধরনের চাষের জিনিস আছে যেগুলো অ্যান্টিবায়োটিক খায়, এগুলো কিছু খাওয়া যাবে না। খাবে কি তা? হ্যাঁ? খাওয়ার জিনিস কি নাই, ওর শরীরে যে অ্যান্টিবায়োটিক কাজ করে না, ওর শরীরে বাংলাদেশে যতগুলো অ্যান্টিবায়োটিক পাওয়া যায় তার মধ্যে 40টা অ্যান্টিবায়োটিক কোনো কাজই করে না শরীরে। এবং এটা বাস্তবতা। কারণ কি, আমরা হচ্ছে ডাক্তার, আমাদের থেকে বড় ডাক্তার আছে ফার্মেসিরা, তার থেকে বড় ডাক্তার আছে আমাদের পেস্টিসাইড দোকানের দোকানদাররা। মাকড়ের বিষের সাথে কখনোই পচা বিষ মিশাবেন না। যদি মাকড়ের বিষে আপনি 10 দিন ব্যাকআপ পেতে, সেটা 10 দিন পাবেন। আর মাকড়ের বিষের সাথে সরকারের বিষ মিশাবেন 3 থেকে 5 দিন ব্যাকআপ পাবেন, লিখিত এটা। যখনই আপনি এসব বিষ মিশাবেন, আপনাদেরকে সবাই বলতে কি একটা আমরা কৃষি তো শিখেছি যে এই যে কি বলে টিএসপির সাথে জিঙ্ক মিশানো যায় না, জিঙ্ক মিশানো যায় না, বলছে না? টিএসপির সাথে জিঙ্ক মিশালে কি হয়, ওই মানে জিঙ্কও কাজ করে, টিএসপিও কাজ করে। হ্যাঁ, সিমেন্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়। মূল যে উপাদান ওটা বাতাসে চলে যায় আর বাকিটা শক্ত হয়ে যায়। সেই কিছু কিছু পেস্টিসাইড যদি আমরা মিক্স করি, দেখা যায় যে কার্যক্ষমতা কমে। আমরা যে ব্যাকআপ পাই, কার্যক্ষমতা আমরা জানি। যেটা আপনারা চিন্তা করে ফল ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারীর জন্য প্রথম চিকিৎসা, সবথেকে বড় চিকিৎসা হচ্ছে ভাই ও আরেকটা আছে। আমরা ফুলকপি বাঁধাকপির পাতা খাই, তাই না? ফুলকপি বাঁধাকপির পাতা খাই, হলো গিয়া টমেটো মরিচের ফল ছিদ্রকারী পোকা হয়। বাংলাদেশে যত ধরনের লেদা আছে, একমাত্র লাউ মিষ্টি কুমড়া বা করলা যে লেদাটা লাগে ওটা থাকে ফলের ভিতরে, বাকি লেদাগুলো বেশিরভাগই বাইরে থেকে ভিতরে ঢোকে। এজন্য বেগুনের মাজরা, তারপর হচ্ছে কি আপনার টমেটোর ফল ছিদ্রকারী পোকা, মরিচের ফল ছিদ্রকারী পোকা, পাট যদি করেন পাটের বিছা পোকা, ফুলকপি বাঁধাকপির যে পাতা এই পাতা টিকো পোকা, আর হলো ভুট্টার ফল আর আমরা চিনি ভুট্টার পোকা লাগে না? খাওয়া খায়, খায়ার মতো করে, খায়ার মতো করে, যেটা ফেলে যায় রাস্তা বোঝা যায় খেতে ওকে
গেছে। এইগুলা যে পোকা আছে সেগুলা গাছের বাহিরে থাকে বা ফলের ভিতরে থাকে না। এই ধরনের পোকাগুলা কন্ট্রোল করার জন্য আপনারা সিম্পল একটা জিনিস স্প্রে দিতে যাচ্ছে, যে বায়োভিটিকার বায়োসমক বললাম 1 মিলি পার লিটার স্প্রে করবেন। যদি 30 দিনের কম ব্যাকআপ পান আমাকে বলে দিবেন, আমি সেই স্প্রে দিতে সহ টাকা দেব। বায়োভিটিকা বায়োসমক পাটের বিছা পোকা, টমেটোর এলাকা ফলসিদ্ধকারী পোকা, মরিচের ফলসিদ্ধকারী পোকা, তারপর হচ্ছে কি আপনার এই ফুলকপি বাঁধাকপি পাতাকপি পোকা, যেসব বিছা যেসব লেদা পোকা গাছের বাইরে থাকে ফলের মধ্যেই যা জন্ম হয় না। আপনার কিন্তু এই যে বেগুনের যে ফলসিদ্ধকারী পোকা কিন্তু ফলের মধ্যে জন্ম হয় না, তো হয় ডালের ভিতরে, ডাল থেকে বাইরে সেটা ফলসিদ্ধকারী ফলের ভিতরে ঢোকে। ওর কিন্তু জন্ম কোষি ডগায় হয়। বেগুনের যে ফলসিদ্ধকারী পোকা এটা কোষি ডগায় হয়। টমেটোটাও সেম। ফুলকপি বাঁধাকপিটা দেখবেন যে খালি লেদা পাতার উপরে আগে আড়ে আর খায় এবং সন্ধ্যার পরে বাইরে। সন্ধ্যার পরে কি দিনের বেলা খুঁজে পাবেন না, পাবেন হয় দুই পাতা পিঠের ভিতরে ভালো করে খুঁজে তাহলে পাইতে পারেন, তাহলে পাবেন না। বেশিরভাগ পোকা 8 দিন ছিল যত ধরনের ক্ষতিকর পোকার বিশেষ করে করবেন সব সন্ধ্যায় স্প্রে করবেন। সন্ধ্যায় যত টেম্পারেচার কমে যত অন্ধকারের মধ্যে স্প্রে করে তত ভালো কাজ হবে, কারণ এগুলো সব নিশাচর প্রাণী। যত উপকারী জিনিস সব দিনের বেলা হয়ে যায়, আর আমরা বেশিরভাগ স্প্রে করি দিনের বেলা, পরে কি উপকারী জিনিস মেরে ফেলি, ক্ষতিকর পোকার কোনো ক্ষতি হয় না মূলত। যাই হোক, এই জন্য এইগুলোর জন্য বেশি যদি স্প্রে করতে চান তাহলে বায়োভিটিক এবং বায়োসমক স্প্রে করতে পারবেন, কিন্তু সবথেকে ভালো সমাধান হচ্ছে ফেরোমন ফাঁদ। এগুলোর থেকে ভালো সমাধান হচ্ছে ফেরোমন ফাঁদ। কিন্তু ফেরোমন ফাঁদের ক্ষেত্রে যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হলো ক্ষতি হওয়ার পরে আমরা জমিতে লাগাই না। ক্ষতি যতদিন না হয় ততদিন লাগাই না। থামরুল আছে, কিছু সোজা পদ্ধতি আছে। লাউ, মিষ্টি কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দুল, করলা, কাঁকরোল, শসা, পটল এই জাতীয় ফসলের ক্ষেত্রে প্রথম যখন ফুল ফুটবে 30 দিন পুরো টাইম নেই, 30 দিন 35 দিন করে কোনো টাইম নেই, কারণ এখন শসা 18 দিনে ফুল আসে। প্রথম যখন ফুল আসবে তখন 33 শতক জমির জন্য 12টা ফেরোমন, 10 থেকে 12টা ফেরোমন ট্র্যাপ জমিতে লাগাবেন। লাগানোর পরবর্তীতে আমরা কয়েকটা জায়গায় ভুল করি। একটা হলো তাবিজটা পানিতে খুব বেশি উপরে লাগাই, আর নাহলে পানির মধ্যে চুবাই রাখি, অথবা দেখা যায় আমরা ঠিকমতো সাবান পানি পাল্টাই না, পাল্টাই না। যার কারণে হয় কি আমরা আসলে যে উপকারের জন্য এটা ব্যবহার করি সেই উপকারটা আমরা পাই না। পানির ফেরোমনের ক্ষেত্রে যে অনেকে বলে, আপনারা অনেকেই বলে যে ভাই অন্য কোনো ফেরোমন আছে কিনা পানি ছাড়া, আছে বাজারে পাবেন আপনারা। আমরা ভাই বাংলাদেশের ফেরোমনের জন্মদাতা, আমরা এটা বেশি না, ওইটা অর্গানিক পেস্টিসাইড না, জৈব না, সোজা কথা। ওটা কেরামতি নাই। সবথেকে ভালো হয় পচা সাবান দিলে, যদি কেউ বা সাক্কা বল সাবান আছে না, এখন তিব্বত বল সাবান, এগুলো দিলে সবথেকে ভালো হয় কাপড় কাচা সাবান। কারণ হচ্ছে গিয়া পাউডার সাবানে এখন বিভিন্ন ধরনের গন্ধ থাকে, বেরি ফুলের গন্ধ, লেবুর গন্ধ, হ্যান্ড গন্ধ, ত্যান গন্ধ, মেলা গন্ধ থাকে। এজন্য অনেক চাষিরা মনে করেন সাবান পাউডার মানে কি জানি কেরামতি আছে, বেশি করে পাউডার দিই। এবার করে কি এই ফেরোমনের গন্ধ আর পোকার কাছে যায় না, তখন ফেরোমন ঠিকই জমিতে যায়, পোকা আসে না। এজন্য যদি সাবান পাউডার দেন, ছোটবেলা শিশিনা 3 আঙ্গুলের 150 ওই যে সালাদ বানানো, ওই 1 বিঘা জমির জন্য যতটুকু পানি লাগবে ওইটুকু পানিতে 3 আঙ্গুলের 150 সাবান পানিতে নাড়াতে পানিতে মিলিয়ে দিয়ে দেবেন, ইনশাআল্লাহ আর কি আপনার যথেষ্ট। সাবান পানিটা দেওয়া হয় কেন আমি বলি, আপনারা যে পানিটা ব্যবহার করেন এক জায়গায় পানি যদি বেশি দিন থাকবে ওখানে মশা মাছি বসে না, তখন তো পানিতে ডুবে না, মশা বন্ধ হয়ে যাবে না। এক জায়গায় আপনি যে পানিটা দিলেন, সাবানটা দেওয়ার কারণ হলো যে পানিটা আমি দিলাম এই পানিতে এক জায়গায় স্টপ হবে, এত আর কোনো স্রোত নাই, পানি মুভ করতেছে না, এখানে কি হবে পানির উপর একটা শর পড়ে, এই শরের উপরে এসে পোকামাকড় বসতে পারে। সাবানটা দেওয়া হয় মূলত যাতে শর্টটা না পড়ে, শর্টটা না পড়া ঠেকানোর জন্য সাবানটা আমরা দিতে বলি। এটা গায়ে দেওয়া সাবান দিলেও হবে, শ্যাম্পু দিলেও হবে, পচা সাবান দিলেও হবে, পাউডার দিলেও হবে। যেহেতু পাউডারটা অ্যাভেলেবল, সব ঘরে ঘরে পাওয়া যায়, এজন্য বলি সাবান পাউডার দিয়ে। এই পাউডারের বাইরে আর কোনো কেরামতি নাই। আরেকটা জিনিস মনে রাখবেন, তাবিজ থেকে পানির দূরত্ব কখনোই যাতে 1 ইঞ্চির বেশি না হয়। তাবিজ থেকে পানির দূরত্ব কখনোই 1 ইঞ্চির বেশি, বেশি হলে হাফ ইঞ্চি, 1 ইঞ্চির উপরে যাতে না হয়। আমি অনেক জায়গায় দেখছি এইখানে তাবিজ, এইখানে পানি, এইখানে তাবিজ, পোকা খালি ঘুরে ঘুরে বাইরে যাচ্ছে, ভাই পোকা মরে না। আরেকটা জিনিস আপনারা খুব ভালোভাবে মানবেন, তেলের বোতল, 7 আপের বোতল ব্যবহার করবেন না। বেস্ট হলে আমাদের বোতল ব্যবহার করেন, আমাদের যে বয়ম আছে এটা আপনারা ব্যবহার করবেন না। তেলের বোতলের ক্ষেত্রে তেলের বোতলের সাইজটা ইউনিফর্ম না, মানে দেখবেন যে কোথাও একটু বেশি চাপা, এই যে দেখেন ধর এখানে চাপা থাকে না, আবার কোথাও দেখবেন যে একটু কম চাপা, এই একটা। আরেকটা বিষয় হলো যে দেখা যায় যে কি বলে এটাকে 7 আপের বোতল সিকো আপনারা পারফেক্টলি ব্যবহার করতে পারেন। যদি করতে চান সেন্টার ফুডের বোতলগুলো আছে বা সেন্টার ফুডের বয়ম, ওগুলো ব্যবহার করেন পুনঃ। কিন্তু কাটাটা যাতে ইউনিফর্ম হয়, অবশ্যই মাপটা যাতে 3টা মাপে যাতে সমান হয়, গোল যাতে না হয়, 4 কোণা যাতে না হয়, অবশ্যই 3 কোণা কাটতে হবে। এক একটা কাট 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বেশি হওয়া যাবে না, এই যে এক একটা
বাহু একটা বাহু থেকে 2 ইঞ্চির বেশি হওয়া যাবে না, তাহলে পোকা বেরিয়ে চলে যাবে। আর পানি অবশ্যই কাটা অংশ বরাবর থাকতে হবে, আর এই কাটা অংশের মাঝ বরাবর থাকতে হচ্ছে গিয়ে তাবিজ। দেখবেন পোকা ইনশাআল্লাহ পড়বে। এবারে হাইট, আপনার যে উচ্চতা থেকে পানি পরিবর্তন করা সহজ, যে উচ্চতা থেকে পানি পরিবর্তন আপনার যত, আপনি ধরেন যে আপনার আম গাছের দিকে সাধারণত আম চাষে এটা বেশি জিজ্ঞেস করে, ভাই আমার গাছ তো বড় বড়, তাবিজ দেবো কোথায়? ওই আম বাগানের 33 শতক জমি যদি আপনার থাকে, এই 33 শতক জমিতে 12টা তাবিজ লাগবে। জমির আড়ি থেকে দুই পাশে 10 হাত করে ভিতরে, আপনি চার পাশে 10 হাত করে ভিতরে আপনি একটা তাবিজ 20 হাত পরপর লাগাই দিবেন, কোনো সমস্যা নাই। এটা ওই বড় আম গাছে মাথায় লাগা লাগবে না, যেখান থেকে আপনার পানি পরিবর্তন করা সহজ হবে সেখানে তাবিজ দিবেন। এখানে আমরা আম চাষে আমরা একটা ভুল করি, সেটা হলো আম পাকার সিজনে তাবিজ বেশি লাগাই। পাকার সময় বৃষ্টি থাকে, ওই সময় স্প্রে করার সুযোগ থাকে না, তাবিজ দেয়। ভাই আমের একটা তাবিজ 90 দিন কাজ করে। আপনাদের এই দিনাজপুর অঞ্চলের আম কতদিন থাকে? গুটি থেকে 90 দিন থাকে না, গুটি করে 90 দিন থাকে না। আপনাদের দিনাজপুরের আম দেখা যাবে যে ঈদের পর পরে হারভেস্টিং শুরু হবে, তাই না? কিন্তু এখন একটা জিনিস দেখা যায়, আমরা ওর ভিতরে থাকা যে মেটালটা বা মেটেরিয়াল যেটা আছে, এটা রোদে শুকিয়ে তো নষ্ট হয়ে যায়, মানে প্রচন্ড এই যে ওভার হিটিং এর কারণে শুকিয়ে যাচ্ছে। এই প্রাকৃতিক জিনিস সেক্ষেত্রে কার্যকারিতা 90 দিন কেমনে পাবো? এরকম 80% 90 দিন কিন্তু পাবেন না, এটা স্বাভাবিক। একটা ফেরোমন ট্র্যাপ সাধারণত সাধারণ টেম্পারেচারে সাধারণ আবহাওয়ায় 35 ম্যাক্সিমাম 35 ডিগ্রি পাকা শুরু করে। এই দুই সময় আমের ত্বক নরম থাকে, এই দুই সময় মাছি পোকা আক্রমণ করে। এখন যেটা হচ্ছে ছোট অবস্থা আক্রমণ, যেটা আমরা বড় না হওয়া পর্যন্ত কিন্তু গাছ থেকে পড়ে না। আর এভাবে বোঝাও যায় ছোট আমের যে কষ বাইরে হয় আঘাত থেকে বা ছিদ্র জায়গা থেকে, ওইটা খুব আস্তে ধারা বের হয়। পরবর্তীতে যখন আম যখন পড়ে তখন কালো দাগটাও স্পষ্ট হয়, তখন বোঝা যায় যে আমটা মাছি পোকা হাল দিছিল, ঠিক না? এজন্য আমরা চেষ্টা করবেন আমের ক্ষেত্রে ওই যখন নাকপুর থেকে মার্বেল হয় ওই সময় ফেরোমন দেয়া দিলে দেখবেন আপনাদের আমের জন্য স্প্রে। কারণ আমরা যে সময় ফেরোমন দেই, ভাই এক সত্য কথা বলি, এই চাষিরা যে সময় আমার কাছ থেকে ফেরোমন নেয় ওনার কোনো উপকার নেই। আমার বেচার ঠেকা আমি দিয়েছি, আর ওই সময় প্রচুর পোকা পড়ে, কারণ বৃষ্টির সিজন তো পেস্টিসাইড তো স্প্রে করে না, আশেপাশে মাছি পোকার অভাব নেই, সবাই সব তাবিজের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি ভাই কারণ আপনার ওই মাছ যেটা আছে এটা হচ্ছে গিয়া সারা লাগানোর পর থেকে আক্রমণ করা শুরু করে। প্রথমে নামই কিন্তু ডগা এবং ফলসিটুকারি পোকা। তো প্রথমে ডগায় ডিম পারে, কোসিস যে ডগাটা থাকে ওখানে ডিম পারে, ওখান থেকে কিটা বাইরে 15-20 দিন সময় লাগে, এরপরে দেখা যায় দুই একটা ডাল মারে। সব ডাল ভালো আছে, একটা ডাল মারতেছে, ভাঙলে ভিতর থেকে কিনে দেয়। এই জন্য বেগুনের ক্ষেত্রে সারা লাগানোর পরপরই ফেরোমন দিবেন। আর একটা জিনিস হলো আপনারা বিভিন্ন ধরনের কেমিক্যাল পেস্টিসাইড স্প্রে করে, লাউ মিষ্টি কুমড়া জিঙ্গা সিঙ্গা যেগুলো বললাম, এগুলোর ক্ষেত্রে ফেরোমন যদি টাইমলি দেন, টাইমলি পানি পরিবর্তন করেন, আপনাদের কোনো স্প্রে মাছি পোকার জন্য দেয়া লাগবে না। আমের ক্ষেত্রে ফেরোমন যদি টাইমলি দেন, টাইমলি পানি পরিবর্তন সমস্ত নিয়ম ফলো করেন, আমের মাছি পোকার জন্য কোনো ধরনের স্প্রে দেয়া লাগবে না। টমেটো, মরিচ, ফুলকপি, বাঁধাকপি যে লেদা পোকা, এবার যদি তামা থাকে তামাকে যে আচ্ছা ওই পাতাকে পোকা, এগুলো পোকার জন্য যদি ফেরোমন স্প্রে লিও 33 শতক বিঘাতে 6টা লাগে, 33 শতকের বিঘাতে 6টা লাগে। এটা যদি আপনারা টাইমলি জমিতে লাগান, ওই পোকার জন্য জমিতে আর কোনো স্প্রে দিতে হবে না। কিন্তু বেগুনের ফেরোমনের ক্ষেত্রে ফেরোমন দেওয়ার পরে কিন্তু স্প্রে করতে হবে। সেটা আমার জৈব বাগানেশন করেন আর এই যে মাটি শুনে চাকরি করেন। জৈব বাগানের ক্ষেত্রে যেমন বায়োমেডিকে বায়োসমক 1 গ্রাম আর 1 মিলি পার লিটার, আর মাটি শুনে যেগুলো আপনারা দেখেছেন। তবে একটা জিনিস সুবিধা হলো যে ফেরোমন দিলে কেমিক্যালটা ডোজ মানে ইন্টেন্সিটি কম হয়। কারণ এখন যখন সপ্তাহে 3-4টা স্প্রে দেন, তখন যখন দুইটা বা একটা স্প্রে দিলে আপনার সপ্তাহে যে মানে সেক্ষেত্রে বায়োচমকের সাথে কি দিতে হবে? বায়োবিটি পাতা। হ্যাঁ পাতা। আচ্ছা, আপনার কি কোনো বুকলেট আছে? ওই আপনাদের ওই বইতে সব আছে। ও সারাদের বইতে আচ্ছা। আর শুধু একটা ডিজিজ বাদ আছে, এটা ভাইরাস, বিভিন্ন প্রকারের ভাইরাস। ভাইরাসটা হয় শোষক পোকার কারণে। শোষক পোকাগুলো কি কি আছে? লাল মাকড়, সাদা মাছি, এফিড, জেসিড, থ্রিপস, চাপ পোকা। মোটামুটি 6টা হচ্ছে শোষক পোকা। এখন আমরা সাধারণত করি কি পেশেন্টের দোকানে যেয়ে বলি বাবুরে আমার কাছে কোকড়ানি লাগছে, কোকড়ার ওষুধ দিন। কোকড়া বললাম, কোকড়া কিন্তু লাগে, যে মরিচে বলেন, টমেটোতে বলেন, বেগুন কোকড়া লাগে, মোটামুটি সেম ক্যাটাগরি কোকড়া লাগে। কি করে? কোকড়া কেমন আছে তারা ও জানে না। আপনি এসে বলছেন কোকড়া লাগছে, ও করছে কি দিছে আপনাকে একটা লাল মাকড়ের বীজ দিল, অ্যাবামেকটিন 1.8, এরপরে একটা যে কি বলে সরকারের বীজ দিল, আর একটা ভিটামিন দিল, স্প্রে করে ঠিক হয়ে যাবে। এখন আপনার কোকড়া লাগছে 30 এর জন্য, কোকড়া লাগছে 30 এর জন্য, কোকড়াও ভালো হবে না আর ভিটামিন যাবে না। এজন্য আমাদেরকে কিছু কিছু পোকা চিনতে হবে। একটু কষ্ট করে হলো গাছে যেমন লাল মাকড় চোখে দেখা যায়, কি করবেন গাছের যে লাল মাকড়ের যেটা আক্রান্ত যে পাতাটা থাকবে, দেখবেন যে একটু লাল চলা আছে, পিছনে একটু দেখা যায়, না বোঝা যায়, একটু ছায়া জায়গায় নিয়ে এসে পাতাটাকে ধরে রাখতে এরপর পুদিয়া ভালো চোখ পেলে দেখতে হবে না, আমার মতো চোখ খারাপ হলে দেখা যাবে, আমাদের অনেক বোঝা যাবে কিছু একটা লড়তেছে, তাহলে বুঝবেন এটা লাল মাকড়। আরেকটা সম্পদ হলো যেটা উপরের দিকে মোড়ায় এটা লাল মাকড়, নিচের দিকে মোড়ায় এটা
থ্রিপস পোকার ক্ষেত্রে ভাই ভাই পোকা তো মরোর ঠিক আছে কিন্তু আমাদের সবচেয়ে ধান খেতে বড় বড় ক্ষতি করে এটা ইঁদুর 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 তো আমাদের আমি ওটা শেষ হোক ভাই, এটা শেষ করে। ইঁদুরের দোষ না, দোষ আমাদের। কি দোষ জানেন? এত পরিমাণে যে কার্বোপুরান ব্যবহার করছে, সাপ আর ওই জমিতে আবার 14 পুষ্টির মধ্যে এই এলাকায় আর সাপ নাই, কিন্তু জমিতে আসবেই। আমি আপনার দোষ জানি না, মানে প্রকৃতি খারাপ জিনিস দিছে তার কন্ট্রোলের জন্য, জিনিস হচ্ছে আমরা মাইনে ফেলছি ভাই। আমি তো এই কথা বলে আমি মজা করে বললাম। এই এখন ইঁদুর মারতে গেলে ওই যে ল্যাস কাটতে হবে, কারণ আমার এক শ্বাস দিতে আমাদের বুদ্ধি দিছে। আমাদের তো ধানের বড় বড় গোডাউন আছে, তো বলতে স্যার ধানের গোডাউন ইঁদুর খুব জ্বালা দিচ্ছে, একটা ধরে ধরে দিল, ধরে 85 টাকা করে দেয়। ও খাওয়ার পরে আগে তো পুরো লাভ হবে, পুরো গোডাউন খালি হয়ে যাবে। আসলে এটা সত্য ঘটনা। এটা করলে ওই একেবারে সুপার লাগে, ওই দেখো সুপার করে দিলে না উল্টি। এটা তো মানুষের কাজ না ভাই। বলা আর একটা হলো কি আপনার স্পিনোসেট গ্রুপ। এই স্পিনোসেট গ্রুপে জাপ পোকা, থ্রিপস এবং এফিড তিনটাই যায়। এর বাইরে অন্য কোনো কিছু জোর করে দিবেন না। স্পিনোসেট আমারও আছে, আরো 2-3টা কোম্পানি আছে, অনেকগুলো কোম্পানি স্পিনোসেট দিয়ে দেয়। মানে এই দুইটা ওষুধ কি কি মাত্রা? আপনার কোম্পানির নাম কি? আমারটা আছে বায়ো স্পিনোসেট। আমাদেরটা পাবেন হচ্ছে এই নুমপিট আছে, এই আশেপাশে কোথাও পাবেন না। ওনার রিটেলারদের কাছে পাইতে পারেন, সেটা আমি তাদের চাপ ঠিকানা জানি। এটা কি আপনাদের বই দেওয়া আছে? বায়ো স্পিনোসেট মনে হয় আছে, নাও থাকতে পারে, কারণ এই স্লাইডটা না আইডিয়া এই বছর আসছে। এই দুটো যে বায়ো লিটার বায়ো স্পিনোসেট দুটো নাই। আমি বলি আবামেক্টিন 1.8 আর সিপিয়া স্পিনোসেট গ্রুপ ঔষধ। এই দুটো দিলে কি হবে? আপনার মাকড়ও যাবে, কিছু কিছু সাদা মাছি যাবে, আর এপিড জেসি 3 আছে পাঁচটা, এগুলো চলে যাবে। গেলে তারপরে ভাইরাসের যে বিষ আছে আমাদের বায়ো এন্টি অনেক কিছুই নাই হ্যাঁ। বায়ো এন্টি 1 মিলি পার লিটার করে স্প্রে করবেন। এখন আরেকটা সমস্যা হয় আমাদের, আমরা অভ্যস্ত শ্বাসে স্প্রে করে। আরেকটা জিনিস আছে, যদি আপনারা স্প্রে বিষগুলো না পান, সারা হলুদ ট্রাপ দেয় না, যত ধরনের পাখাওয়ালা শোষক পোকা আছে সব এই হলুদ ট্রাপ দিবেন জমিতে। যেগুলো বড় ট্রাপ আছে, অর্থাৎ এই যে এ4 সাইজের যে ট্রাপ আছে 33 শতকের বিঘাতে 12টা লাগে, আর যেগুলো ছোট ট্রাপ আছে এগুলো 33 শতকের বিঘাতে 24টা ট্রাপ লাগে। বড় আছে ছোট আছে, দুইটা সাইজ বাজারে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি পাওয়া যায়। এই ট্রাপটা যদি আপনারা মরিচে বা বেগুনে বা টমেটো সারা আমরা পরপর দিয়ে দেন, দেখবেন যে শোষক পোকা, বিশেষ করে আপনার উইং ডেভিড বলে কিছু কিছু এপিডে, এখন যে টেম্পারেচার বেশি না, এখন দেখবেন যে পাতাওয়ালা এপিডের আক্রমণ বেশি হবে। পাতাওয়ালা এপিডের আক্রমণটা পাখাওয়ালা হবে, এপিডের আক্রমণটা বেশি হবে। আবার দেখবেন যে থ্রিপস আছে, জাপ পোকা আছে, এগুলো পাখা আছে, এগুলো আক্রমণ তখন অটোমেটিক্যালি যে হলুদ ট্রাপ দিলে আক্রমণটা অটোমেটিক্যালি কমে যাবে। আমি যদি স্প্রে করতে যেটা বলছিলাম স্যার, আমার তো বিশেষ আমরা কি করি, গাছের পাতা এরকম আছে, আমরা স্প্রে করে দিই, ঠিক না? উপর থেকে এভাবে স্প্রে করে না, শোষক পোকা গাছের উপরের পৃষ্ঠে কেউ কোনোদিন দেখছেন? নিচে আগে কোথায়? আর আমি যে বিষগুলোর কথা বললাম এগুলো সব কন্টাক্ট পেস্টিসাইড। আমি যেটা আমার কোম্পানি যেটা বিশেষ করে 1.8 বলেন বা এই যে সাইড 8 বলে ইমিডাক্লোরপিড বলেন, যত ধরনের শোষক পোকার বিষ পাওয়া যায় বাংলাদেশে তার 90% কন্টাক্ট পেস্টিসাইড, অর্থাৎ পোকার গায়ে লাগলে পোকা মারা যাবে। পোকার গায়ে লাগলে পোকা মারা যাবে। কারণ আমি স্প্রে করছি এই পাশে, পোকা রয়েছে এই পাশে, সারাদিন স্প্রে করলে পোকা মরে না, ভাইরাসও কন্ট্রোল হবে না। কারণ ভাইরাস কন্ট্রোল করার মূল শর্ত হচ্ছে শোষক পোকা কন্ট্রোল করতে হবে। ভাইরাস কন্ট্রোল করার মূল শর্ত হচ্ছে শোষক পোকা কন্ট্রোল করতে হবে। এজন্য একটু কষ্ট হবে বাবা, আমি জানি, একটু স্প্রে নাটা করে নিচে দিতে হবে, যাতে পাতা নিচে পিঠে আপনার বিষটা লাগে, লাগার পরে না যাতে নিচে লাগে, উপরে আপনি স্প্রে না করে দিতে হবে। পোকা রোদের মধ্যে শোষক পোকা একটা হয়েছে ডট টেম্পারেচার, যতক্ষণ পর্যন্ত অন্ধকার না হবে ও পাতা নিচে থেকে নড়বেই না। যতক্ষণ অন্ধকার না হবে ও পাতা নিচে থেকে নড়বেই না, যেখানে যেখানেই থাকে। শুধুমাত্র সাদা মাছিতে যে নাড়া দিলে হবে, বাকি করে তো সাদা করে না, এগুলো বোঝা যায়। এই পাশে স্প্রে যাতে এই পাশে সাদা, এই পাশে স্প্রেটা লাগে সেটা কনফার্ম করবেন। কনফার্ম করার পরের দিন বায়ো এনভি, এটা ভাইরাসের বিষ 1 মিলি পার লিটার স্প্রে করেন। এটা আরেকটা জিনিস হলো 1 লিটার স্প্রে করুন। আরেকটা যেটা বলছিলাম, শোষক পোকার বিষ কিন্তু প্রত্যেক 10 থেকে 12 দিন পর পর আপনাকে স্প্রে করতে হবে। কারণ আপনি এই যে একবার স্প্রে করছেন, দেখছেন ভাইরাসও কন্ট্রোল হয়েছে, নতুন যে ডগা আসছে সেই ডগাটা সুস্থ হয়ে গেছে, আমার মনে হয় ভাইরাস আর আসবে না, না ভাই। আবার অন্য জমি থেকে শোষক পাইছে একটা কামড় দিবে, আবার পরবর্তী যে ডগা বের ওটা কিন্তু আবার ভাইরাস ইনফেক্টেড বের হবে। আর যে ভাইরাসটা যেটা বললাম স্প্রে করবে, এটাতে যেই পাতাটা সবুজ মানে হলুদ হয়েছে বা কোকড়াই গেছে, স্বাভাবিক হালকা কোকড়াই যেগুলো সোজা হবে, যেগুলো হলুদ হয়ে যাবে, সবসময় যে সিমের পাতা হলুদ হয়ে যায়, তারপরে বেগুনের পাতা হয়, মিষ্টি কুমড়া লাউ মিষ্টি কুমড়ার পাতা হলুদ হয়ে যায়, যে হলুদ পাতা কখনো সবুজ হবে না। কারণ কি?
ও ভাইরাসটাকে মাইরে ফেলবে না। ভাইরাসের যে বংশবৃদ্ধি হয়, একটা ভেঙে দুইটা হয়, দুইটা ভেঙে চারটা হয়, চারটা ভেঙে আটটা হয়, এই যে বংশবৃদ্ধির যে প্রক্রিয়া এটাকে বন্ধ করে দেয় শুধু। যার কারণে যে সিম্পটম যেটা প্রকাশ পায়, যেমন পোলিও যাদের হয়, কোন সময় আগের দিনে পোলিও হতো না, যার পোলিও একবার হয়ে গেছে, খরা হয়ে গেছে বা একটা হাত বা ও কিন্তু আসলে ভালো হয়েছে, আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ছিল, কিন্তু যেটা এখন নষ্ট হয়ে গেছে ওটা কিন্তু আর ভালো হয় না। সেম ক্ষেত্রে এটা ক্ষেত্রে তাই হবে, অসুস্থ যে অংশটা যেটা নষ্ট হয়েছে ওটার ভালো হবে, নতুন যে কুশিগুলো আসবে এগুলো সুস্থ হবে। কিন্তু অবশ্যই 10 থেকে 15 দিন পর পর শোষক পোকার বিষ একবার, আর ভাইরাসের বিষ একবার, বায়োলিন বা বায়ো ভাইরাস দুটোই আমাদের ভাইরাসের বিষ স্প্রে করবেন, ইনশাআল্লাহ শোষক পোকা আপনাদের যে ক্ষতিগুলো করবে না। আর সাদা মাছির ক্ষেত্রে একটা খুব সুন্দর ঔষধ আছে আমাদের বায়োক্লিন, নাকে তারে নেবেন, দেখবেন লেবুর গন্ধ আসে। এর মূল উপাদান কমলা লেবু থেকে সংগ্রহ করা, এর মূল উপাদান হচ্ছে ডি লিমোনিন, কমলা লেবুর যে খোসা আছে খোসা থেকে এর মূল উপাদানটা সংগ্রহ করা। সাদা মাছির ক্ষেত্রে বেগুন বাদে অন্য ফসলের ক্ষেত্রে 1 মিলি পার লিটার ডোজ, বেগুনের ক্ষেত্রে 0.5 মিলি পার লিটার। মানে কেন? বেগুনের ক্ষেত্রে হচ্ছে যদি 1 মিলি ডোজ দেন আপনারা, বয়স্ক পাতা এবং যে ফুলগুলো আছে এগুলো ঝরে যাবে, 7 থেকে 10 দিন পরে আবার গাছ স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু ওই সময়টা যদি বেগুনের দাম বেশি থাকে তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, মুখ দিয়ে 2-1টা গালি আমার জন্য বাইরে যাবে, এটা স্বাভাবিক। আর যদি একটু হয় তাহলে দোকানদার ধরতে পারে কি বিল দিছিস, আমার ক্ষতি হয়ে গেছে। এজন্য বেগুনের ক্ষেত্রে ডোজ হচ্ছে 0.5 মিলি। যাতে এই যে ভাই আপনি কি বলছেন, আপনার কমলা বাগান আছে, সাতটা পোকা লাগে, চার পোকা মিলিবাগ যেতে পারে, মিলিবাগ লাগে, সাদা সাদা পোকা লাগে, দেখবেন যে এই যে পাতার এই পাশে থাকে না সাদা, ওই যে পেয়ারায় দেখবেন পেয়ারা পাতা এরকম বেশি পেয়ারা বা কমলা লাগে না, মিলিবাগ পেঁপেতে লাগে, মিলিবাগ বলে সব বাংলা বলে সাতটা পোকা। এই বায়োক্লিন 1 মিলি পার লিটার হারে এই জায়গা যেই জায়গাতে পাতার উল্টা পিঠ ভিজে স্প্রে করবেন 48 ঘন্টার সময়, ওই জায়গা থেকে ওই যে সাদা অংশ পরিষ্কার হয়ে সবুজ লাল হয়ে যায়। আমি আপনার স্প্রে যত টাকা লাগবে, বেশি থেকে 200 টাকা ফেরত দেব কৃষি বিকাশ শাখায়। কমলা লেবু, পেয়ারা, পেঁপে, নারকেল পাতা, এই পাতাগুলো দেখবেন যে সাদা, নারকেল পাতা দেখবেন যে এরকম গোল 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 চক্কর তৈরি করছে, এটা এক ধরনের সাদা মাছি। এই চারটা পোকার ক্ষেত্রে 1 মিলি পার লিটার হারে আপনারা স্প্রে করুন, ওই অংশ ভিজে স্প্রে করবেন, গ্যারান্টি ইনশাআল্লাহ 48 ঘন্টা। 48 ঘন্টার ভিতরে পাতার এই অংশটা আবার আগের মতো সবুজ হবে, দেখবেন যে যেটা এখানে যে সাদা মাছি ছিল ওটা সাতটা পোকা ছিল সুন্দর মতো শুকিয়ে একেবারে ইসের মতো কি বলে এটা কিসমিসের মতো হয়ে যাবে। বায়োক্লিন এই যে দেওয়া আছে বই, এটা এইটার ক্ষেত্রে এই রোগগুলোর ক্ষেত্রে আমি 100% গ্যারান্টি দিলাম। এইবার তারপরে বাকি যে সাদা মাছি যেসব ফসলে লাগে 1 মিলি পার লিটার, পটলে লাগে, করলাতে লাগে, তারপরে যা অন্যান্য ফসলে লাগে, কিন্তু ভাই ভুলেও বেগুনে কেউ 1 মিলি স্প্রে করবেন 0.5 মিলি। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ অনেক কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য। এরপরেও যদি আপনাদের সমস্যা অনেক সময় বুঝতে পারেন, একটা ফোন নাম্বার যে একটু স্পষ্ট করে লিখে দিন। 01 313 313 47 47 90 76 01313 47 47 90 90 76 এই নম্বরে আবু সাইদ